করবে, অ্যান্ড কথা বলার পরে আমাকে আবার বাসায় পৌঁছে দিবে, এই শর্তে নিয়ে যায়। আমিও বেসিক্যালি আসলে কোনো ক্লু পাচ্ছিলাম না যে আসলে কেন ডাকা হচ্ছে। তারপর আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা ইউনিফর্মে আসছিল, তো আমার কাছে মনে হচ্ছে তাদেরকে সহযোগিতা করার, আমি সেই বিশ্বাস নিয়ে তাদের সাথে আমি রওনা হই রাত 3টা বাজে। আমার ডিবি কার্যালয়ে পৌঁছাতে ভোর আনুমানিক 5টা বাজে। ইন দ্য মিন টাইম আমাকে নিয়ে আমাদের সংগঠনের যে প্রেসিডেন্ট জনাব আসলাম সাহেব তার বাসায় যায়, কারণ তাদের আমাকে প্লাস আমাদের সংগঠনের যে সভাপতি দুইজনই দরকার ছিল, দুজনকে ডিবি কার্যালয়ে তারা উপস্থিত করবে। তো আমরা যখন আমাদের সভাপতি সাহেবের বাসায় পৌঁছাই, ওনাকে যখন পাওয়া যায়নি বা উনি ছিলেন না যে কোনো কারণেই, তখন শুধু আমাকে একাই মিন্ট রোডে যে ডিবির প্রধান কার্যালয় সেখানে নিয়ে যাওয়া হয়। যখন নিয়ে যায়, তার আগে আসলে আমাদের মিডিয়ার একজন কর্মী মিজানুর রহমান সোহেল ভাই, ওনাকেও আসলে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তখনই আমি অ্যাকচুয়ালি অ্যালার্ট বা অ্যাওয়ার হয়েছি যে কোনো সময় আমাকেও আসলে হয়তো নিয়ে যাবে। তারপরেও নিজ অবস্থানে আমার কোনো ইনশাল্লাহ অভিযোগ দোষ বা আমি নিজেকে অ্যাকচুয়ালি অ্যাজ এ ক্রিমিনাল হিসেবে প্রুফ করতে চাই না বিধায় আমি নিজ ইচ্ছাতে আসলে তাদের ইয়েতে ধরা দিয়েছি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমি যখন বেসিক্যালি পৌঁছাই তখন ওইখানে কর্তব্যরত একজন ছিলেন কার্যালয়ের। তো ওনার ভাষ্যমতে রাত 3টা কি 4টা নাগাদই তার লাস্ট কথা হয়েছে ডিবি প্রধানের সাথে। এরপর থেকে আর কমিউনিকেশন করতে পারে নাই। যেহেতু আর কোনো কমিউনিকেশন সে করতে পারতেছে না, এই বিষয়ে সে কোনো সিদ্ধান্ত দিতে পারতেছিল না। যখন আমি জিজ্ঞেস করলাম আসলে কি কারণে আমাকে ডেকে আনা হয়েছে, তো সেই কারণটা কি জানতে পারি কিনা, তো উনি বললো এটা আসলে তারাও জানেন না কি কারণে আসলে আমাকে নেওয়া হয়েছে। এটা আসলে উপর মহল থেকে একটা নির্দেশনা আসছে, সেই প্রেক্ষিতে আসলে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। এটাই তার সাথে আমার শেষ কথা ছিল। পরে আমাদেরকে ডিবি কার্যালয়ের একটা যে কার্যক্রম রুম, যারা অ্যাকচুয়ালি কাজ করে ওইখানে করবি না, ওইখানে আমাকে এবং সোহেল ভাইকে আসলে এক জায়গায় বসে আর কি আমরা অপেক্ষা করি যে কখন একটা কল আসবে। ওই কর্তব্যরত প্রতিনিধি বলেছিল যে সকাল 7টা-8টার ভিতরেই একটা মেসেজ দিবে আসলে কি করবে। তো আমরা দীর্ঘ অপেক্ষা করার পরে মোটামুটি 9টার সময়, সকাল 9টায় সময় একটা মেসেজ আসে, একটা কমিউনিকেশন আসে আমাদের মিজান সোহেল সাহেবের ব্যাপারে যে ওনাকে রিলিজ করে দিতে। কারণ এখানে ডিবি কার্যালয়ের মতে একটা ভুল বুঝাবুঝির কারণে আসলে ওনাকে নিয়ে আসা হয়েছে। বেসিক্যালি ওনার পরিবর্তে আমাদের যে প্রেসিডেন্ট, তাকে আনার কথা ছিল, ভুলবশত তার নাম্বারের জায়গায় তার নাম্বারটা চলে আসার কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এটা তাদের ভাষ্য মতে। আর আমি তখন আসলে ওইখানে থেকে যাই। তো মোটামুটি একটা লম্বা একটা সময় ওইখানে পার হয়। বিকাল 2টা বাজে, 2টা কি 3টার দিকেও আমি যখন বারবার রিকোয়েস্ট করছি যে আমাকে আসলে একটু কথা বলার সুযোগ দিন, ওই বারবার একটাই কথা যে আমাদের কাছে কোনো আসলে মেসেজ বা ডিরেকশন নেই। আমাকে যে কোনো একজন এখানে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই আপনাদেরকে আগামীকাল সকালে কোনো কর্মসূচি আছে কিনা। আমি তখন বললাম যে দেখেন, আমাদের তো একটা সংগঠন, রিসেন্ট দেশে মোবাইল ব্যবসাকে কেন্দ্র করে যে অস্থিরতাটা শুরু হয়েছে, আমরা এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করতে চাইছি। এটা 19 তারিখ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যেটা DRU, এখানে হওয়ার কথা ছিল। এই জিনিসটাকে কেন্দ্র করে পরে আমি বুঝতে পারি যে এই জিনিসটাকে কেন্দ্র করে জনাব সোহেল সাহেব প্লাস আমাকে আসলে এখানে ডেকে নেওয়া হয়েছে। তো মূলত আমাদের বুধবারের যেই প্রেস কনফারেন্সটা, এখানে আমরা আমাদের যেই সরকারের প্রতি বা দেশের জনগণের প্রতি যেই সাজেশনটা, এই যে রিসেন্ট যেই BTRC যেই জিনিসটা নিয়ে কাজ করতেছে, NEIR, এই সিস্টেমটা নিয়ে BTRC বরাবর বা সরকার বরাবর আমাদের কিছু সাজেশন বা দিক নির্দেশনা বা আরও কীভাবে করলে জিনিসটা সর্বপরিসরে জনগণ থেকে শুরু করে আমরা ব্যবসায়ী সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে, এই বিষয়টা নিয়ে আসলে আমাদের প্রেস কনফারেন্সটা ছিল। কিন্তু একটা পক্ষ, পরে আমরা মিডিয়া থেকে জানতে পারি যে একটা পক্ষ আসলে আমাদের এই প্রেস কনফারেন্সের
সিচুয়েশনটাকে আসলে বানচাল করার জন্য আমাকে এবং আমার সভাপতিকে নিয়ে যেতে চাইছে। তো এখানে আসলে এটাই প্রতীয়মান হয় যে আসলে আমাদের যে বাক স্বাধীনতা যে অবক্ষয়, আমি এখানে সেটা ফিল করতেছি। কারণ প্রেস কনফারেন্স আসলে কোনো ক্রাইম না। প্রেস কনফারেন্সের মাধ্যমে একটা সংগঠন হোক, ব্যক্তি হোক, যে কেউই আসলে তার দাবি দেওয়া সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তুলে ধরতে পারে। তো এইখানে এভাবে আমাদেরকে আসলে উইদাউট এনি নোটিশ, কোনো প্রকার কথা ছাড়া আসলে এভাবে তুলে নেওয়াটা আমি অযৌক্তিক মনে করতেছি। আর অপর পক্ষে আসলে ওই আমি এটাকে আসলে অ্যাড্রেস করতেছি উপর মহল নামে, যে ওই পক্ষটা আসলে এই প্রশাসনকে এই জিনিসটা এভাবেই বুঝাইছে যে এরা একটা গ্রুপ, এরা আগামীকাল প্রেস কনফারেন্সের নামে রাষ্ট্রদ্রোহী কাজ করবে, এরা বিভিন্ন প্রকার ধরেন আন্দোলন বা ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, এই ধরনের কার্যকলাপে যুক্ত হবে। এইভাবে হলো প্রশাসনকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি নিরাপত্তা, দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। একটা পর্যায়ে তারা আমার 2টা কি 3টার দিকে বিকাল, একটা পর্যায়ে আমার সাথে কথা বলে জিজ্ঞাসাবাদে যখন বুঝতে পারে যে না, এর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই, তখন তারা আমাকে ব্যক্তিগতভাবে রিলিজ দেওয়ার আসলে ডিসিশন নেয়। তো আমাদেরকে যদি একটা সিস্টেমের মধ্যে আশা লাগে, তাহলে আপনি কখনই আসলে ওই মুষ্টি কয়েকজনকে নিয়ে আসলে চিন্তা করলে হবে না। আমাদের এখানে অলমোস্ট 25,000 ব্যবসায়ী এটার সাথে জড়িত। এই 25,000 ব্যবসায়ীর সাথে 20 লক্ষ মানুষ এটার সাথে জড়িত, অনেক বড় একটা গোষ্ঠী। আমরা বিটিআরসির যেই পরিসংখ্যান, সেখানেই তারা বলেছে এই মার্কেটটা 60 থেকে 70% মার্কেটে আমরা অ্যাট দিস স্টেজ সার্ভ করতেছি। এত বড় একটা মার্কেট, আমরা এত বড় একটা মার্কেট এখানে আসলে যে ডিসিশনটা এর আগে নিয়েছিল, আমাদেরকে আসলে উপেক্ষা করে, আমাদের কোনো মতামত না নিয়ে আসলে তারা একতরফা মানে ডিসিশন দিয়ে দেয়। তো পরক্ষণে যখন আমাদের এই উদ্যোগগুলো আমরা প্রকাশ করি, বিটিআরসি আমাদেরকে অফিসিয়ালি মেইল করে আসলে ডাকছে, আমরা যাই, সেখানে আমাদের ব্যাপারগুলো উপস্থাপন করি, তাদেরও যৌক্তিক কথাগুলো আমরা শুনছি, আমাদের যৌক্তিক কথাগুলো তাদের কাছে উপস্থাপন করছি। তো বিটিআরসি আমাদেরকে আশ্বস্ত করছে তারা নিয়ে কাজ করবে। তারা আমাদের থেকে লিখিত বক্তব্য নিছে। তারা এটাও বলছে যে আমাদের এটা কাজ করতে সময় প্রয়োজন। তাদের কথার প্রেক্ষিতে আমরা এটাও বলছি, যেহেতু আপনার সময় প্রয়োজন, আপনি সবকিছু একটা সিস্টেমে এনে সবাইকে সমন্বয় করে আপনার যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়ে বাস্তবায়ন তখনই করবেন যখন আপনি পুরো সিস্টেমটা রেডি। এটা যদি আপনার 16 ডিসেম্বর আগে করতে পারেন, ফাইন, আমরা 16 ডিসেম্বর মেনে নিব। এটা যদি আপনি নেক্সট 7 দিনের ভিতরেও করতে পারেন, আমরা নেক্সট 7 দিন পরে জিনিসটা মেনে নিব। আবার এটা করতে যদি আপনার 6 মাসও লেগে যায়, আপনাকে অনুরোধ করবো জিনিসটা 6 মাস পরেই যাতে ইমপ্লিমেন্ট হয়, স্টার্ট হয়। আর আপনারা জানেন দেশে প্রায় 12,000 প্রতি বছর 12,000 কোটি টাকার একটা মোবাইল মার্কেট। সো এই মার্কেটটা প্রবাসীদের মাধ্যমে প্রায় 2 কোটি প্রবাসী কিন্তু দেশের বাইরে অবস্থান করতেছে। প্রতি বছর প্রায় 1 কোটি প্রবাসী দেশে আসে, এর মাধ্যমে কিন্তু আমাদের এই ফোনগুলো চলে আসে। তো এখানে আমি আসলে স্পষ্ট করে বলতে চাই, এটার সাথে শুধু যে আমরা ব্যবসায়ীরা জড়িত বা এর সাথে যে কর্মসংস্থান আছে তারা জড়িত, ব্যাপারটা এটা না। এটার সাথে প্রবাসীরাও ওতপ্রোতভাবে জড়িত। আর যে এনইআইএর সিস্টেমটা, এটা আসলে কিছু ক্ষেত্রে প্রবাসীদের কথা যদি চিন্তা করেন অথবা প্রত্যন্ত অঞ্চলের কথা যদি চিন্তা করেন, সেখানের জন্য একটু জটিল। কারণ এখানে যে প্রসেস, এই প্রসেসটা সম্পর্কে এখনো আমরাও নিজেরা আসলে অনেকভাবে মানে ক্লিয়ার না। এটা কিছু টিউটোরিয়াল দেওয়া দরকার ছিল, কিভাবে আসলে ইমপ্লিমেন্ট হবে, কিভাবে ইউজ করবে। একটা ফোন চেঞ্জ করতেই পারে, ফোন এমন একটা জিনিস, মনে করেন এটা একটা সার্টেন টাইম 6 মাস 1 বছর পর মানুষ চেঞ্জ করে। তো প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো আছে বা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, তারা খুব এটা নিয়ে আসলে অসুবিধা ফেস করবে। সেখানে